ঊনবিংশ শতাব্দীর শেষে আর বিংশ শতাব্দীর শুরুতে বাংলায় একটা অন্যরকম শিক্ষা ব্যবস্থার আন্দোলন শুরু হয়েছিল। এটা ছিল ব্রিটিশদের তৈরি করা ব্যবস্থার বিরুদ্ধে একটা বিদ্রোহের গল্প। চলুন এই দারুণ ব্যাপারটা নিয়ে আজ কথা বলি। ভাবুন তো একবার, এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছিল তখনকার জাতীয়তাবাদী নেতাদের মাথায়। ব্রিটিশ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমস্যাটা ঠিক কোথায় ছিল, সেখান থেকেই আমাদের আজকের আলোচনার শুরু। তো এই যে নতুন সব উদ্যোগ, নতুন স্কুল কলেজ, এগুলো কেন দরকার পড়ল সেটা বুঝতে হলে আগে তো জানতে হবে যে পুরনো ব্যবস্থাটায় সমস্যাটা কোথায় ছিল, তাই না? ব্যাপারটা খুব সহজ। ব্রিটিশদের দরকার ছিল এমন কিছু লোক যারা তাদের হয়ে কাজ করবে, কেরানি হবে। তাদের এমন লোক একদমই দরকার ছিল না যারা স্বাধীনভাবে চিন্তা করতে পারে, প্রশ্ন করতে পারে বা নতুন কিছু তৈরি করতে পারে। এখানে দেখুন, একদিকে ব্রিটিশরা কি চাইছিল আর অন্যদিকে ভারতের আসলে কি দরকার ছিল, মানে আকাশ পাতাল তফাত। একদিকে সাম্রাজ্য চালানোর জন্য কেরানি বাড়ানো আর অন্যদিকে একটা গোটা দেশের আত্মনির্ভর হওয়ার স্বপ্ন। মানে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? এমন একটা শিক্ষা ব্যবস্থা যা কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ। দেশের শিল্প, দেশের সংস্কৃতি, দেশের মাটির সঙ্গে এর কোনো যোগই ছিল না। আর ঠিক এই সময়ই ইতিহাসের মোড় ঘুরে গেল। স্বদেশী আন্দোলনের আগুন জ্বলে উঠল সারা বাংলায়, আর সেই আগুনেরই একটা স্ফুলিঙ্গ গিয়ে পড়ল শিক্ষার জগতে। তো এর জবাবে যে ধারণাটা উঠে এলো সেটাই হলো জাতীয় শিক্ষা। মানে কি? সহজ কথায়, আমাদের দেশের জন্য আমাদেরই তৈরি করা শিক্ষা ব্যবস্থা, যার লক্ষ্য হবে আত্মনির্ভরশীল হওয়া, নিজেদের সংস্কৃতিকে চেনা আর দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিজ্ঞান আর প্রযুক্তি শেখা। লক্ষ্যটা শুনতে খুব সহজ মনে হলেও আসলে ছিল মারাত্মক বিপ্লবী। ভাবুন তো, ক্লাসরুম দখল করার মানে হল দেশের ভবিষ্যৎ দখল করা। আর ঠিক এটাই ছিল উদ্দেশ্য। তো এই জাতীয় শিক্ষার ভাবনা তো এলো, কিন্তু বাস্তবে এটা কিভাবে কাজ করবে? এর প্রথম এবং সবচেয়ে জোরালো পদক্ষেপটা ছিল কারিগরি শিক্ষার দিকে। আর দেখুন কি অবিশ্বাস্য গতিতে কাজটা এগোলো। ১৯০৬ সালেই ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন আর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট তৈরি হল। মাত্র কয়েক বছরের মধ্যে তারা এক হয়ে গেল। এরপর ১৯২১-এ বিশ্বভারতী এলো, আর সবশেষে ১৯৫৫ সালে সেই ন্যাশনাল কাউন্সিলের কলেজই আজকের যাদবপুর বিশ্ববিদ্যালয় হয়ে উঠল। মানে একটা স্বপ্নের সফল বাস্তবায়ন। আচ্ছা, এই যে আমরা বলছি কারিগরি শিক্ষা, জিনিসটা ঠিক কি? এর মানে হল শুধু বই পড়া নয়, হাতে কলমে কাজটা শেখা। বিজ্ঞান আর অঙ্কের জ্ঞানকে কাজে লাগিয়ে মেশিন বানানো, কারখানা চালানো, এক কথায় দেশকে শিল্পে উন্নত করা। আর এই অভাবটা পূরণ করতেই এগিয়ে এলো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, মানে বিটিআই। এখানে জোর দেওয়া হলো পুরোপুরি প্র্যাকটিক্যাল বিষয়ের ওপর। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শেখানো হতে লাগলো। এমনকি হাতে কলমে কাজ করার জন্য একটা আস্ত ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টও ছিল। এই কথাটা একবার ভাবুন তো, ত্রিমাত্রিক শিক্ষা ব্যবস্থা মানে শুধু বইয়ের সাদাকালো অক্ষর নয়, এখানে শিক্ষা ছিল জীবন্ত। ছাত্রছাত্রীরা জিনিসপত্র নিজেরা ধরত, ভাঙত, মাপত, বিশ্লেষণ করত। শিক্ষার এর থেকে ভালো উপায় আর কি হতে পারে? তো একদিকে যখন এই কারিগরি শিক্ষার বিপ্লব চলছে, ঠিক তখনই জাতীয় শিক্ষার আর একটা ধারাও বয়ে চলেছিল, একটা সম্পূর্ণ অন্য রকম স্রোত। আর তার নেতৃত্বে ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের ভাবনাটা ছিল একেবারে অন্যরকম। তিনি মনে করতেন শিক্ষা কেন চার দেয়ালের মধ্যে বন্দী থাকবে। শিক্ষা হবে প্রকৃতির কোলে, আনন্দের সাথে, গান গেয়ে, নেচে, ছবি এঁকে, যেখানে শেখাটা একটা উৎসব, বোঝা নয়। আর এই ভাবনা থেকেই জন্ম বিশ্বভারতীর। এর লক্ষ্যটা শুধু একটা সার্টিফিকেট দেওয়া নয়, লক্ষ্য হল একজন সম্পূর্ণ মানুষ তৈরি করা, যার মনটা হবে বিশ্বজনীন। এখানে পূর্ব আর পশ্চিমের সেরা চিন্তার মেলবন্ধন ঘটানোর চেষ্টা করা হয়েছিল। আর এই আদর্শটাই ফুটে উঠেছে বিশ্বভারতীর মূলমন্ত্রে, যত্র বিশ্বম ভবতি একম নীরম। অর্থাৎ যেখানে গোটা দুনিয়াটাই একটা ছোট্ট পাখির বাসায় পরিণত হয়। কি অসাধারণ ভাবনা, তাই না? তো আমরা দুটো ধারার কথা জানলাম, বিটিআইয়ের কারিগরি শিক্ষা আর শান্তিনিকেতনের সামগ্রিক শিক্ষা। কিন্তু এই উদ্যোগগুলোর ভবিষ্যৎ কি হল? এদের রেশ কি আজও রয়ে গেছে? ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন আর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এরা ছিল পথপ্রদর্শক। কিন্তু তাদের গল্পটা ওখানেই শেষ হয়ে যায়নি, বরং ওখান থেকেই এক নতুন অধ্যায়ের শুরু। এই যাত্রাপথটা দেখুন। ১৯২২ সালে যাদবপুরে জমি নেওয়া হল। ১৯২৮ সালে নাম বদলে হল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। আর তারপর এলো সেই ঐতিহাসিক দিন ১৯৫৫ সালের ২৪শে ডিসেম্বর, যখন এই কলেজটাই আনুষ্ঠানিকভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা পেল।
আর এই নতুন ক্যাম্পাসের একেবারে কেন্দ্রে ছিল অরবিন্দ ভবন, যার উদ্বোধন হয় ১৯২২ সালে। আজ ওই ভবনটা দাঁড়িয়ে আছে, যেন সেই শুরুর দিনগুলোর স্বপ্ন আর আজকের বাস্তবের মধ্যে একটা সেতু তৈরি করে দিয়েছে। তাহলে আজ যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আমরা চিনি, সেটা আসলে কাদের দূরদৃষ্টির ফল? সেই সব জাতীয়তাবাদী নেতাদের যারা ১০০ বছর আগে একটা স্বপ্ন দেখেছিলেন। আজকের বিশ্ববিদ্যালয়টা সেই স্বপ্নেরই এক জীবন্ত প্রমাণ। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি কি বিষয় মাথায় রাখতে পারি? প্রথমত, জাতীয় শিক্ষা আন্দোলন ছিল ব্রিটিশদের চাপিয়ে দেওয়া শিক্ষার বিরুদ্ধে একটা সরাসরি জবাব। দ্বিতীয়ত, এর দুটো প্রধান দিক ছিল, একটা কারিগরি, অন্যটা সাংস্কৃতিক। তৃতীয়ত, এই সব কিছুর পেছনে ছিল আত্মনির্ভর হওয়ার আর জাতীয়তাবাদের এক তীব্র আকাঙ্ক্ষা। আর সব শেষে এই আন্দোলনগুলোই আজকের দিনের কিছু সেরা শিক্ষা প্রতিষ্ঠানের জন্ম দিয়েছিল। তো ইতিহাস থেকে তো আমরা শিখলাম ওই সময়ের নেতারা দেশের প্রয়োজনে শিক্ষার একটা লক্ষ্য ঠিক করেছিলেন। এবার প্রশ্নটা আমাদের নিজেদের জন্য। আজকের ভারতে এই সময়ে দাঁড়িয়ে আমাদের শিক্ষার আসল লক্ষ্যটা ঠিক কী হওয়া উচিত, এই প্রশ্নটা নিয়ে ভাবার সময় কিন্তু এসে গেছে। নমস্কার, আজ আমরা একসাথে ফিরে যাব ভারতীয় ইতিহাসের এক খুব ইন্টারেস্টিং সময়, ১৯ আর ২০ শতকের বাংলায়। দেখব কিভাবে ছাপাখানা, বিজ্ঞান আর নতুন ধরনের শিক্ষা সবকিছু বদলে দিয়েছিল, একটা নতুন যুগের শুরু করেছিল। ভাবছেন, কাগজ, কালি আর একটা মাইক্রোস্কোপ কিভাবে একটা গোটা জাতি গঠনে সাহায্য করতে পারে? অদ্ভুত শোনাচ্ছে, তাই না? কিন্তু এটাই সত্যি। আজকের আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, কিভাবে এই সব বিকল্প উদ্যোগগুলো শুধু একটা পরিবর্তনের ঢেউ আনেনি, বরং আমাদের আধুনিক ভারতীয় পরিচয়ের ভিতটাই গড়ে দিয়েছিল। চলুন তাহলে শুরু করা যাক এই দারুণ জার্নিটা। তো আমরা গোটা ব্যাপারটা বোঝার জন্য 4টে ভাগে আলোচনাটা সাজিয়ে নিয়েছি। প্রথমে দেখব মুদ্রণ বিপ্লব, তারপর বিজ্ঞান, শিক্ষা, আর শেষে দেখব এই সব কিছুর মিলিত ফল কি হয়েছিল। তাহলে চলুন গল্পের শুরুটা করা যাক সেই প্রযুক্তিটা দিয়ে, যা বলতে গেলে সাধারণ মানুষের হাতে একটা নতুন অস্ত্র তুলে দিয়েছিল। আর সেটা হলো ছাপাখানা। এই যে একটা বিপ্লব, এর পেছনে ছিলেন কয়েকজন অসাধারণ মানুষ, মানে সত্যিকারের ভিশনারি। তারা বুঝেছিলেন যে আসল শক্তিটা হলো জ্ঞান, আর এই সব কিছু শুরু হয়েছিল শ্রীরামপুর মিশন প্রেস দিয়ে। ব্যাপারটা বেশ মজার। ব্রিটিশদের কড়াকড়ি এড়ানোর জন্য দিনেমারদের অধীনে থাকা শ্রীরামপুরে ছাপাখানের কাজ শুরু হলো, আর তারপর তো সেটা হু হু করে বাড়তে লাগল। কিন্তু এই যে নতুন একটা শক্তি তৈরি হচ্ছিল, সেটা খুব তাড়াতাড়ি একটা বড়সড় বাধার মুখে পড়ল। আসলে ব্রিটিশ সরকার দেখছিল যে এই সব দেশি ভাষা সংবাদপত্রগুলো বড্ড বেশি সমালোচনা করছে তাদের শাসনের। তো তারা রীতিমতো ভয় পেয়ে গেল, আর সেই ভয় থেকে এলো এই দমনমূলক আইনটা, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। কিন্তু জানেন তো, বাংলার সাংবাদিকরা দমে যাওয়ার লোক ছিলেন না। তাদের জবাবটা ছিল দেখার মতো। যখন শিশির কুমার ঘোষকে বলা হলো যে তার কাগজ সরকারের কাছে জমা দিতে হবে সেন্সরের জন্য, তখন তিনি কি বলেছিলেন দেখুন, দেশে অন্তত একজন সৎসাংবাদিক থাকা উচিত। কি অসাধারণ একটা প্রতিবাদী উত্তর, তাই না? এটা থেকেই বোঝা যায় সংবাদপত্রের স্বাধীনতার জন্য তাদের লড়াইটা কতটা জোরালো ছিল। তাহলে বুঝতেই পারছেন, ব্যাপারটা শুধু খবরের কাগজ ছাপানোর মধ্যে সীমাবদ্ধ ছিল না। এর আসল উদ্দেশ্য ছিল অনেক বড়, জ্ঞানকে সবার কাছে পৌঁছে দেওয়া, সে নারী হোক বা দরিদ্র, একেবারে সমাজের গোড়া ধরে নাড়িয়ে দেওয়ার একটা চেষ্টা ছিল এটা। আচ্ছা, জ্ঞানের এই যে ঢেউ, সেটা কিন্তু শুধু ছাপাখানার মধ্যে আটকে থাকেনি। বাংলার মানুষের চিন্তার জগৎটা যখন বড় হচ্ছিল, তখন একটা নতুন ডাক শোনা গেল। ডাকটা ছিল বিজ্ঞান চর্চা। এবার থেকে হবে আমাদের নিজেদের মাটিতে, আমাদের নিজেদের লোকেদের হাতে। আর এই যে আন্দোলন, এর একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার। তিনি একটা স্বপ্ন দেখতেন, এমন একটা প্রতিষ্ঠান বানানোর স্বপ্ন যেটা তার নিজের কথাতেই হবে সম্পূর্ণ দেশীয় এবং পুরোপুরি জাতীয়। অনেক চেষ্টার পর অবশেষে ১৮৭৬ সালে তার সেই স্বপ্নটা সত্যি হল। এই সালটা কিন্তু ভারতীয় বিজ্ঞানের ইতিহাসে সবসময় মনে রাখার মতো একটা বছর। আর এই যে আইএএসএস তৈরি হলো, এটা যেন একটা চুম্বকের মতো কাজ করল। সেই সময়ের সেরা সব মাথা, সেরা সব বিজ্ঞানীরা এখানে এসে জড়ো হলেন। জগদীশচন্দ্র বসু থেকে শুরু করে সিভি রমন, সবাই। ফলে যুগান্তকারী সব গবেষণার জন্য একটা দারুণ পরিবেশ তৈরি হয়ে গেল। আর এই প্রতিষ্ঠানের সাফল্য যে কতটা বড় ছিল তার প্রমাণ পেতেও বেশি দেরি হল না। যখন সিভি রমন এখানেই রমন এফেক্ট আবিষ্কার করলেন এবং তার জন্য নোবেল পুরস্কার পেলেন, তখন গোটা বিশ্ব দেখল যে ভারতীয় বিজ্ঞানও বিশ্বমঞ্চে কারো থেকে কম নয়। এটা ছিল একটা অসাধারণ মুহূর্ত।
এই যে আত্মনির্ভর হওয়ার একটা স্পৃহা, এটা শুধু বিজ্ঞানের জগতেই থেমে থাকেনি, এর ঢেউ এসে লাগলো শিক্ষার জগতেও। ভাবা হলো আমাদের নিজেদের প্রয়োজন মেটানোর জন্য আমাদের নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান গড়তে হবে। আসলে এই সব কিছুই ছিল একটা বড় পরিবর্তনের অংশ, যেটাকে আমরা বলি বেঙ্গল রেনেসা বা বঙ্গীয় নবজাগরণ। এটা ছিল একটা সাংস্কৃতিক জাগরণ যা পুরনো ধ্যানধারণাকে প্রশ্ন করতে শিখিয়েছিল আর নিজেদের মতো করে একটা আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ইচ্ছেটাকে উস্কে দিয়েছিল। আর এর ফলেই কিন্তু একের পর এক দারুণ সব ঘটনা ঘটতে শুরু করল। দেখুন, মেডিকেল কলেজ তৈরি হলো যেখানে জাতপাতের কোনো ব্যাপার ছিল না। মধুসূদন গুপ্ত প্রথম ভারতীয় হিসেবে সব ব্যবচ্ছেদ করে একটা বিরাট সামাজিক ট্যাবু ভাঙলেন। কাদম্বিনী গাঙ্গুলি প্রথম মহিলা হিসেবে মেডিকেল কলেজে ঢুকলেন। আবার আচার্য পিসি রায় তৈরি করলেন ভারতের প্রথম ওষুধের কোম্পানি। ভাবা যায়, সব মিলিয়ে আত্মনির্ভর হওয়ার ভিতটা এভাবেই তৈরি হচ্ছিল। মানে লক্ষ্যটা একদম পরিষ্কার ছিল, এমন ভারতীয় ডাক্তার, বিজ্ঞানী আর উদ্যোক্তা তৈরি করতে হবে যারা দেশকে আত্মনির্ভর করতে পারবে। শিক্ষাকে আর শুধু চাকরি পাওয়ার উপায় হিসেবে দেখা হচ্ছিল না, বরং এটাকে দেখা হচ্ছিল দেশ গড়ার একটা হাতিয়ার হিসেবে। তাহলে আমরা দেখলাম ছাপাখানার কথা, বিজ্ঞানের কথা আর শিক্ষার কথা, কিন্তু এই আলাদা আলাদা উদ্যোগগুলো কিভাবে একসাথে মিলে একটা নতুন পরিচয় তৈরি করল। চলুন এবার সেই গল্পটাই দেখি, কিভাবে এই তিনটে স্রোত মিলেমিশে একটা শক্তিশালী পরিবর্তনের নদী তৈরি করেছিল। দেখুন, ব্যাপারটা খুব সহজ। ছাপাখানা কি করল? জাতীয় বিজ্ঞান আর শিক্ষার ডাকটা সবার কাছে পৌঁছে দিল। বিজ্ঞানের জগতে যখন বড় বড় সাফল্য এলো, তখন দেশের মানুষের মনে গর্ব জন্মালো। আর এই যে নতুন নতুন কলেজ প্রতিষ্ঠান তৈরি হলো, সেখান থেকে পাশ করে বেরোলেন একদল নতুন পেশাদার, যারা পরে দেশের নেতা হলেন। সব কিছুই যেন একটার সাথে আরেকটা জুড়ে ছিল। আর এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন স্বাধীনতার লড়াইয়ের কথা ভাবি, তখন শুধু রাজনৈতিক আন্দোলনের কথাই মনে করি, কিন্তু আসল লড়াইটা শুধু সেখানে হয়নি। এই লড়াইটা লড়া হয়েছিল ল্যাবরেটরিতে, ক্লাসরুমে আর ছাপাখানাতেও। স্বাধীনতার আসল ভিটটা কিন্তু এখানেই তৈরি হয়েছিল। এর অনেক বছর পরে খোদ মহাত্মা গান্ধীও কিন্তু এই একই কথা বলেছিলেন। স্বরাজের লড়াই মানেই হল কথা বলার স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা আর একসাথে কাজ করার স্বাধীনতা। এর থেকে বোঝা যায় যে আমরা এতক্ষণ ধরে যে পথিকৃৎদের কথা আলোচনা করলাম, তারা যে ভিটটা তৈরি করে দিয়ে গেছিলেন সেটা কতটা শক্তিশালী ছিল। 19 শতকের সেই উদ্যোগগুলোর মূল লক্ষ্য ছিল জ্ঞান তৈরি করা এবং সেই জ্ঞানকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে জ্ঞান আর প্রযুক্তির জগতে এই ধরনের বিকল্প উদ্যোগ কোনগুলো হতে পারে? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন। আমাদের সঙ্গে এই জাগরণের গল্পে সামিল হওয়ার জন্য অনেক ধন্যবাদ। সবাইকে স্বাগত। WBBSC ইতিহাসের পঞ্চম অধ্যায়টা অনেকের কাছেই কিন্তু একটু কঠিন লাগে, তবে একদম চিন্তা নেই। আজকের এই আলোচনায় আমরা মাধ্যমিক পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি প্রশ্নগুলো নিয়ে কথা বলবো, এমনভাবে বুঝব যাতে পরীক্ষায় দারুণ নম্বর তোলা যায়। তো চলুন একদম দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আলোচনা, বিকল্প চিন্তা ও উদ্যোগ। আর আমরা ফোকাস করব ঠিক সেই প্রশ্নগুলোর ওপর যেগুলো গত কয়েক বছরের মাধ্যমিক পরীক্ষায় বারবার ঘুরে ফিরে এসেছে। আচ্ছা, সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, এই যে বলা হচ্ছে বিকল্প উদ্যোগ, এগুলোকে বিকল্প বলা হচ্ছে কেন? মানে কিসের বিকল্প ছিল এগুলো? এর উত্তরটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে, ব্রিটিশদের তৈরি করা ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থায়। এই ব্যবস্থার মূল ভিত্তি ছিল মেকলেবাদ, যার একটাই লক্ষ্য ছিল ব্রিটিশদের শাসন চালাতে সুবিধে করে দেবে এমন একটা কেরানির দল তৈরি করা। ব্যাপারটা একটু খেয়াল করলেই বোঝা যায়, এই সিস্টেমটা একটা বিশাল গ্যাপ তৈরি করেছিল। দেশের সাধারণ মানুষের জন্য শিক্ষা বা বিজ্ঞান আর প্রযুক্তির উন্নতির জন্য কোনো ভাবনাই এর মধ্যে ছিল না। এই তুলনাটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে ব্রিটিশদের লক্ষ্য ছিল শুধু নিজেদের শাসন চালানো, আর অন্যদিকে ভারতীয়দের লক্ষ্য ছিল একটা আত্মনির্ভর দেশ গড়া। আর ঠিক এই কারণে ভারতীয়দের নেওয়া উদ্যোগগুলোকে বিকল্প বলা হয়। আচ্ছা, এবার আসা যাক আমাদের পরের টপিকে, এমন একটা জিনিস যা এই সব বিকল্প উদ্যোগের পেছনে একটা বড় ভূমিকা নিয়েছিল, সেটা হলো ছাপাখানা। এই টাইমলাইনটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে ধাপে ধাপে ব্যাপারটা এগোলো। শ্রীরামপুর মিশনের হাত ধরে শুরু হলেও খুব তাড়াতাড়ি ভারতীয়রা নিজেরাই এই প্রযুক্তিকে আপন করে নিলেন। এই সালগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, গঙ্গা কিশোর ভট্টাচার্যকে নিয়ে যদি প্রশ্ন আসে, এই পয়েন্টগুলো কিন্তু মাস্ট।
মানে শুধু একজন ছাপাখানার মালিক হিসেবে দেখলে হবে না, উনি ছিলেন প্রথম বাঙালি যিনি ছাপাখানাকে একটা ব্যবসায়িক উদ্যোগ এবং সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন। এবার আমরা এমন একটা বিষয় কথা বলবো যেটা বেশ নাটকীয় এবং পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জগতে ভারতীয়দের পা রাখার সেই অবিশ্বাস্য গল্প। তো প্রশ্নটা হলো, বাধাটা ঠিক কে ছিল? এর উত্তরটা কিন্তু টেকনোলজি বা বুদ্ধির অভাব ছিল না, একদমই না। আসল বাধাটা ছিল সমাজের গভীরে। আসল বাধাটা ছিল একটা গভীর সামাজিক বিশ্বাস, একটা ট্যাবু। সেই সময় মৃতদেহ ছোঁয়া বা কাটাছেঁড়া করাকে পাপ বলে মনে করা হতো। ফলে অ্যানাটমি বা শবব্যবচ্ছেদ ছাড়া তো আর আধুনিক ডাক্তারি শেখা সম্ভবই ছিল না। কিন্তু তারপর এলো সেই ঐতিহাসিক বছরটা 1836। কলকাতা মেডিকেল কলেজে ঘটল এক যুগান্তকারী ঘটনা। মধুসূদন গুপ্তর এই একটা কাজ, এটা শুধু একটা শবব্যবচ্ছেদ ছিল না, এটা ছিল কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞানের জয়। কলকাতা মেডিকেল কলেজ নিয়ে উত্তর লেখার সময় এই পয়েন্টটা কিন্তু বাদ দিলে চলবে না। এই একটা ঘটনা ভারতের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসটাই বদলে দিয়েছিল। এই যে বিজ্ঞানের পথে হাঁটা শুরু হলো, এরপর কি হলো চলুন দেখি কিভাবে এই উদ্যোগগুলো একটা স্বাধীন বৈজ্ঞানিক পরিকাঠামো তৈরির দিকে এগিয়ে গেল। ড মহেন্দ্রলাল সরকারের এই কথাটা ভালো করে খেয়াল করুন। একমাত্র দেশীয় এবং সম্পূর্ণরূপে জাতীয়, এই কথাটার মধ্যেই কিন্তু IAS বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স তৈরির আসল উদ্দেশ্যটা লুকিয়ে আছে। তিনি চেয়েছিলেন এমন একটা প্রতিষ্ঠান যা ব্রিটিশদের কোনো সাহায্য ছাড়াই চলবে। আর এই স্বপ্নের বাস্তবায়ন যে কতটা সফল ছিল তার সবচেয়ে বড় প্রমাণ কি? প্রমাণ হল নোবেল পুরস্কার। ভাবুন একবার, একটা সম্পূর্ণ ভারতীয় প্রতিষ্ঠানে গবেষণা করে CV রমন নোবেল জিতছেন। এটা প্রমাণ করে দিয়েছিল যে ভারতীয়রা বিজ্ঞানে কারোর চেয়ে কম নয়। তো সবগুলোকে যদি আমরা একসাথে জড়ি তাহলে একটা বড় প্রশ্ন তৈরি হয়, তাই না? যে এই ছাপাখানা, ডাক্তারি, বিজ্ঞান এই সব কিছু মিলেমিশে কিভাবে জাতীয়তাবাদের ভিতটাকে আরও মজবুত করে তুলেছিল। পরীক্ষার আগে ঝালিয়ে নেওয়ার জন্য এই টেবিলটা কিন্তু দারুণ কাজের। দেখুন, প্রত্যেকটা নাম, তাদের কাজ আর তার প্রভাব একদম এক জায়গায়। এরা প্রত্যেকেই নিজেদের ক্ষেত্রে প্রমাণ করেছিলেন যে ভারতীয়রা পারে, আর এই আত্মবিশ্বাসী জাতীয়তাবাদের জন্ম দেয়। আসলে এই সবকিছুর মধ্যে সংযোগ স্থাপন করেছিল কিন্তু ছাপাখানা। খবরের কাগজের মাধ্যমে, বইয়ের মাধ্যমে এই ছাপা অক্ষরগুলোই যেন একটা অদৃশ্য সুতোর মতো পুরো দেশকে এক করে দিচ্ছিল, সবার মধ্যে একটা আমরা ভারতীয় এই অনুভূতিটা তৈরি করছিল। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এই পুরো অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা হল দেশীয় উদ্যোগ বা নেটিভ এজেন্সি। অর্থাৎ ব্রিটিশদের দেখানো পথে না হেঁটে ভারতীয়রা নিজেরাই নিজেদের ভাগ্য গড়ার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিচ্ছিল। এটাই ছিল আসল বিকল্প। দেখুন, 19 শতকের সেই উদ্যোগগুলো একটা গোটা জাতি তৈরি করেছিল। তাহলে এখন ভাবার বিষয় হলো, আজকের দিনে দাঁড়িয়ে কোন উদ্যোগগুলো আমাদের দেশের ভবিষ্যৎ তৈরি করছে? এই প্রশ্নটা রইল। পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা রইল।